আপেল পেয়ারা লেবু আছে, সবেদা আছে, কলা আছে, কলা আছে, আপেল আছে, পেয়ারা আছে, সবেদা আছে, নাশপাতি আছে। আরে বাহ, আপেলগুলো হেভি তো। দারুণ মিষ্টি আপেল। আরে খা খা। আরে আরে দাদা, এখনো বউনি হয়নি দাদা। আরে বাবা, আমরাও তো তোর বউনি করাচ্ছি, তাই না? আরে এমন করবেন না দাদা, কেন একটা গরিবের হাত মারছেন? এখন একবার আমাদের হাত লেগে গেছে না, এবার তো তোর ইনকাম দ্বিগুণ হবে। আর তাহলে ট্যাক্স একটু লাগবেই। আরে আরে আরে, এরকম করবেন না, করবেন না দাদা। দাদা দাদা, আরে আরে কি করছেন, কি করছেন? ছেড়ে দিন, ছেড়ে দিন দাদা। দাদা বলুন না, বলুন না দাদা। দাদা বলুন না, বলুন না দাদা। দেখুন, ছেড়ে দিন, ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন দাদা। কি হলো রে? আমি খুব গরিব দাদা। আরে গুরুদা, আরে কিছু না, ফল খাচ্ছি আর শক্তি বাড়াচ্ছি। আরে দাদা, 200 টাকার উপর ফল খেয়ে নিয়েছেন আপনারা। আরে ভেবে নিস যে 200 টাকার ফল মন্দিরে দিয়ে দিয়েছিস। দাদা না চল ভাই, ফল খাওয়া হয়ে গেছে, শক্তিও বেড়ে গেছে। চল চল একদম, চল চল। আচ্ছা শোন ভাই, আমিও চললাম রে। দেখা হবে। ওকে। এই দাদা, ওই দেখো সবজিওয়ালা। আরে দাদা দেখো, ওই দেখো দেখো পালাচ্ছে, দেখো দেখো। এই চল মালটাকে চল ধরি। চল চল চল। গ্রাম হোক বা শহর, এরকম অসামাজিক আচরণ দেশের প্রতিটি কোণা দেখা যায়। এটা পরিষ্কার যে এদের মাথায় কারো হাত নিশ্চয়ই আছে, আর কাদের হাত আছে সেটা বোঝার জন্য রকেট সায়েন্সের প্রয়োজন নেই। বিধানসভা হোক বা সংসদ, আমাদের দেশে এদের আশ্রয়দাতা অনেক। মা, দুধ নেই নাকি? না রে মা, সকালেই শেষ হয়ে গিয়েছিল। মা, সকালের জন্য একদম দুধ নেই। বাবা তো দরকার হবে সকালে চায়ের জন্য। আমি দোকান থেকে নিয়ে আসি? হ্যাঁ যা, ড্রয়ার থেকে পয়সা নিয়ে নিস। আর শোন, আমি একটু শুচ্ছি, লাইটটা নিভিয়ে দিয়ে যাস। হ্যাঁ মা। বাবলু দাদা, 4 টাকার দুধ দাও না। আরে মা, 2 মিনিট পরে আসলে দোকান বন্ধ পেতি। দোকান বন্ধই করছিলাম। নে। মালটা ভালোই বল। নিয়ে যাই। হ্যাঁ একদম। দাঁড়া, বেরোতে দে ওকে। বাবা বাড়ি ফিরেছে? না দাদা। এই নে। বিদ্যা, আরে বিদ্যা। হ্যাঁ দাদা। আরে আমি তোকেই ডাকতে আসছিলাম। কেন, কি হয়েছে? আরে কিছু না, ওই যে তোর বাবা শিবকুমার বাবু, উনি তোকে রাস্তার ধারে ডাকছিলেন। ওনার রাতে ফিরতে একটু দেরি হবে, এই জন্য তোকে কিছু দিতে চাইছিলেন। আরে আমি তো তোর বাড়িতে যাচ্ছিলাম, ভালো হয়েছে তোর সঙ্গে এখানে দেখা হয়ে গেল। আরে তাড়াতাড়ি যা, উনি তো কাজে যাবেন। যা 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 যা।
দাদা, বাবা তো নেই এখানে। বাবার সঙ্গে দেখা করবি? চল তোকে বাবার কাছে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, পার্বতী, আরে কোথায় গেল সব? পার্বতী, পার্বতী, বিদ্যা, পার্বতী, আরে কি হলো? দরজা বাইরে থেকে বন্ধ কেন? বিদ্যা কোথায়? বিদ্যা এখনো আসেনি? ও তো অনেকক্ষণ আগে দুধ আনতে গিয়েছিল। কি দুধ আনতে? বিদ্যা, বিদ্যা, আরে কোথায় গেছে ও? ও ও বাবলুর দোকান থেকে দুধ আনতে গিয়েছিল। ও এখনো পর্যন্ত ফিরে আসেনি, খোঁজ নেওয়া উচিত ছিল। বিদ্যা, 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 বিদ্যা কোথায় গেল? বিদ্যা, 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 বিদ্যাকে খুঁজে পাচ্ছি না। বিদ্যা, কি হয়েছে? বাবলু, বাবলু, ও তোমার দোকানে কখন এসেছিল? আমার দোকানে তো 11:30টার সময় দুধ নিতে এসেছিল, তারপর বেরিয়ে গেল। আমি 12:15টায় বাড়ি পৌঁছেছি, তো দরজা বাইরে থেকে বন্ধ ছিল। ওর আবার কিছু হয়নি তো? জানি না। তাড়াতাড়ি চলুন না, গ্রামে খুঁজে দেখি গিয়ে। বিদ্যা, বিদ্যা, আরে ওদিকটা দেখুন আপনি। বিদ্যা, 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 কোথায় গেলি মা? আমার মেয়েটা। বলছি কি দাদা, বিদ্যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, 5 ঘন্টা হয়ে গেল। নিশ্চয়ই ওর সাথে কিছু হয়েছে। আমাদের পুলিশ স্টেশনে যাওয়া উচিত। চলো 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 চলো। হতে পারে গ্রামের বাইরে কোথাও চলে গেছে। না সাহেব, গ্রামের বাইরে কোথায় যাবে? বাচ্চা মেয়ে সাহেব। আরে তোমরাই তো বলছো গ্রামের সব জায়গায় খুঁজে নিয়েছি, পাওনি তো? তার মানে হলো গ্রামের বাইরে গেছে। না, ও শুধু বাবলুর দোকানে দুধ নিতে গেছিল, ওখান থেকে তো বাড়ি আসারই কথা। এরকম তো শুধু তুমি বলছো যে ফিরে আসছিল। শোনো। হ্যাঁ স্যার। মিসিং কমপ্লেন লিখে নাও। আচ্ছা ঠিক আছে স্যার। সকাল পর্যন্ত দেখো, না পেলে খোঁজা শুরু করব। চলো এসো, কমপ্লেনটা লিখে দাও, এসো। শিব দাদা, শিব দাদা, শিব দাদা, শিব দাদা, বিদ্যা খেতে পড়ে আছে, খুব বাজে অবস্থা, তাড়াতাড়ি এসো। বিদ্যা,
মেয়ের মা ছাড়া আপনারা সবাই বাইরে চলে যান। ডাক্তারবাবু, এদিকে আসুন। দেখুন, মেয়েকে থানায় নিয়ে যান, একটা এফআইআর করুন। কিন্তু ডাক্তারবাবু, হয়েছেটা কি ওর? আপনার মেয়েকে পাশবিক অত্যাচার করা হয়েছে। খুব খারাপ অবস্থা ওর। বিদ্যার সঙ্গে যা ঘটেছিল তা অত্যন্ত নারকীয় ও ঘৃণ্য। এই ঘটনার পিছনে গ্রামেরই কিছু দুষ্কৃতীর হাত ছিল, কিন্তু এরপর বিদ্যার সঙ্গে যা কিছু ঘটল তা আরও বেশি লজ্জাজনক। সাহেব কিছুক্ষণের জন্য বাইরে গেছেন, আপনারা এখানে বসুন, উনি একটু বাদেই চলে আসবেন। কোথায় পেলে ওকে? সাহেব, ওই পাশের খেতে। যখন এখান থেকে রাতে ফিরছিলাম তখন। তুমি তো বলছিলে পুরো গ্রামে নাকি ওকে খুঁজেছো, তাহলে পাশের খেতে ওকে কি করে পেলে? রাতের অন্ধকারে আমরা দেখতে পাইনি সাহেব। কি হয়েছে ওর সঙ্গে? আমার মেয়েটার সঙ্গে বড় অত্যাচার করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু হয়েছেটা কি? ওই কিছু লোক। ওকে বলতে দাও। বিদ্যা তো তোমার নাম? কি হয়েছে? ঠিক কি ঘটেছিল রাতে? কি চাও তোমরা? আমাকে বাড়ি যেতে দাও। ছাড়ো আমায়, ছাড়ো আমায়, ছাড়ো, ছাড়ো আমায়, আমি বাড়ি যাবো। জলদি নিয়ে চলো। ছাড়ো আমায়, আমি বাড়ি যেতে চাই। বাঁচাও! ছাড়ো আমায়, আমাকে বাড়ি যেতে দাও, আমাকে বাড়ি যেতে দাও, আমায় ছেড়ে দাও। শোন, যদি কারোর সামনে মুখ খুলিস তাহলে বাঁচবি না, বুঝলি? তুমি একেবারে পাক্কা ওরাই 5 জন ছিল? বীরজু, বিনয়, দিবেশ, জগৎ আর তপন হালদার? হ্যাঁ সাহেব, আমি চিনি ওদেরকে, এই গ্রামেই থাকি। হ্যাঁ সাহেব, ওই লোকগুলো জীবন অতিষ্ঠ করে তুলেছে। পুরো গ্রামের লোক ওদের উপর বিরক্ত সাহেব। সেটা আমাদের ওপরেই ছেড়ে দাও, আমরা দেখে নিচ্ছি। গুহ, এই মেয়েটাকে মেডিকেলের জন্য নিয়ে যাও, তারপর ফিরে আসার পর কমপ্লেন লিখবো। প্রথমে আমরাও তো জানি যে ব্যাপারটা সত্যি না মিথ্যে।
এই যে এসো, চলো তোমাদের কমপ্লেন্টটা লিখে নি। এসো। অভিযোগ দাখিল করতেই পুলিশের একটা দিন লেগে গেল, কিন্তু সেই সময় কি বিদ্যার বক্তব্য অনুযায়ী ওই 5 দুষ্কৃতীকে হেফাজতে নেওয়া এতটাই কঠিন ছিল? ওই 5 দুষ্কৃতীর পাস্ট রেকর্ড কি এতই ভালো ছিল যে বিদ্যার বক্তব্যকে অস্বীকার করা যায়? নাকি জেনে শুনে ওই 5 জনকে সময় দেওয়া হয়েছিল যাতে ওরা আরো ভয় দেখাতে পারে? সেদিন রাতে পুলিশ স্টেশনে কমপ্লেন দাখিল করে বিদ্যা তার বাবা মার সঙ্গে বাড়ি ফিরে আসছিল। কি করছো? কি করছো তোমরা? তোদের এত বড় সাহস, তুই আমার আর আমার বন্ধুদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিস? হ্যাঁ, এবার বোঝ। এবার যা পুলিশের কাছে অভিযোগ লিখিয়ে দেখা। জামাইবাবু, এই গুন্ডাগুলো যদি বিদ্যাকে তুলে নিয়ে যায় তাহলে তো আমরা চুপচাপ হাত গুটিয়ে বসে থাকতে পারি না। চলুন আমরা পুলিশ স্টেশনে যাই। আরে পুলিশ কি করবে? যদি ওরা গুন্ডাদের ধরতে চাইতো তাহলে তো কালকেই ধরে নিত। আমি বলছিলাম কি, আমাদেরকে বীরজু, তপন, জগৎ, বিনয় আর দিবেশের বাড়ির লোকেদের সঙ্গে কথা বলা উচিত। চলুন জামাইবাবু, গিয়ে কথা বলি আমরা। আমি জানি না ও কোথায়, ও তো বাড়িতেই ফেরে না। আরে বীরজু আর ওর বন্ধুরা মেয়েটাকে তুলে নিয়ে গেছে, ও এখনো বাচ্চা। প্রথমেই তো ওর সঙ্গে এত খারাপ করে আমি আপনার কাছে মিনতি করছি, আমাদের বলে দিল কোথায়। আমি জানি না বীরজু কোথায়, ও তো কখনোই বাড়ি ফেরে না। আপনারা কেন বুঝতে পারছেন না? কিন্তু এখন ওই যে রয়েছে গুরু, তুই বীরজুর বন্ধু না? ওরা বিদ্যাকে বলে দে না কোথায় ওরা। পাগল হয়ে গেছো তোমরা? আমি কি সারাদিন ধরে বীরজুর পিছন পিছন ঘুরি নাকি? আমার অন্য কোনো কাজ নাই? কে হয়েছে কে? হ্যাঁ, বীরজু আর ওর বন্ধু তপন, বিনয়, জগৎ আর দিবেশ বিদ্যাকে উঠিয়ে নিয়ে গেছে। আমাকে বলো ওরা কোথায়। ও দাদা, একটু আস্তে কথা বলো, আমরা তো জানি না ওরা কোথায়। আর এত চিৎকার করে কথা বললে তোমরা তোমাদের প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে না। তোমরা তো থানায় গেছিলে রিপোর্ট লেখাতে, ওখানে যাও, গিয়ে দেখো পুলিশ তোমাদের কি সাহায্য করতে পারে। চলুন জামাইবাবু, চলুন চলুন, কিছু হবে না এখানে, চলুন। আমার মেয়েটাকে কোথায় যে নিয়ে গেল?
জানি না কি অবস্থায় আছে ও, আমার সোনাটা। বিদ্যা, বিদ্যা, আস্তে আস্তে সাবধানে। ট্রেন লাইনে পড়েছিল, আমরা না দেখলে ট্রেনের নিচে চলে যেত। অমিত, হ্যাঁ বলো। হে অমিত, ওই দেখ লাইনে একজন পড়ে আছে। আরে বাপরে, ট্রেন আসছে ভাই। আয় আয় আয়। আধ ঘন্টা বাদে যখন জ্ঞান এলো, ও তখন বললো ওর সঙ্গে কি হয়েছে। কোথায় নিয়ে যাচ্ছ আমায়? মা! বাবা! ছাড়ো আমায়! ছাড়ো! ছাড়ো আমায়! বেশি চিৎকার করলে আজকে তোকে এখানে মেরে দেবো। আমাকে বাড়ি যেতে দাও। ছেড়ে দাও আমায়। যেতে দাও। ছাড়ো! চল চল। ছাড়ো আমায়! ছাড়ো আমায়! ছাড়ো আমায়! তোকে বলেছিলাম না, তোকে বলেছিলাম না মুখ খুলবি না। খুব শখ না তোর কথা বলার? খুব শখ না তোর পুলিশের কাছে কমপ্লেন করার? এবার আর কোনো অভিযোগ হবে না। এইবার অভিযোগ করার কোনো জায়গাতেই রাখবো না একে। এবার আর কোনো অভিযোগ হবে না। এইবার অভিযোগ করার কোনো জায়গাতেই রাখবো না একে। তারপরে কি হয়েছিল আমি জানি না। ও বলেছে ওর সঙ্গে পরশু রাতে কি হয়েছে, আর আপনারা তো পুলিশের রিপোর্টও করেছেন। আগে আমরা অভিযোগ লিখিয়ে ফিরে আসছিলাম, তখনই ওরা উঠিয়ে নিয়ে গেল। আমাদের মতে আপনাদের আবারও ওই থানায় গিয়ে আর একটা রিপোর্ট লেখানো উচিত। ওরা পুরোটা দেখে নেবে। গুন্ডা
চলবে না, চলবে না, চলবে না। গুন্ডাদের শাস্তি দাও, শাস্তি দাও। দেশে রোজ ঘটে যাওয়া ধর্ষণের ঘটনার সাথে যুক্ত হলো আরেকটি ঘটনা। একটি 16 বছরের মেয়ের সাথে একবার নয় পরপর দুবার হলো ধর্ষণ। তাকে মারবার চেষ্টা করা হয়েছিল কিন্তু মেয়েটি বেঁচে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো পুলিশ এখনো দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনো স্টেপ নেয়নি। ওই মিডিয়ার লোকেরা আপনার সঙ্গে কথা বলতে চায়। ওদেরকে বলো আমি বিজি। আমি এখানে নিজের কাজ করব না, ওদের প্রশ্নের উত্তর দেব। আরে তোমরা সব কি নাটক লাগিয়েছো বলো তো? প্রথমবার যখন তোমরা এসেছিলে তোমাদের রিপোর্ট লিখেছিলাম তো নাকি? এবার আমরা কি করে বলবো বলো তো দ্বিতীয়বার তোমার মেয়েকে তুলে নিয়ে যাবে? বলো দ্বিতীয়বার কি হয়েছে? এই গুহ, কমপ্লেনটা লিখতো। বলুন। গুহ, কমপ্লেনটা এদেরকে পড়িয়ে শোনাও। হ্যাঁ স্যার। হ্যাঁ তো শুনুন। 4 নভেম্বর 2013-তে বিদ্যা মিশ্র, বাবা শ্রী শিবকুমার মিশ্র, মা শ্রীমতী পার্বতী মিশ্র, মামা শ্রী প্রতাপ মিশ্রর সামনে নালিশ করছে যে এই যে নিন, সাইন করুন। গুন্ডাদের শাস্তি দাও, শাস্তি দাও, শাস্তি দাও। গুন্ডারাজ চলবে না, চলবে না। স্যার আপনারা কি ওই দিন গ্রেপ্তার করতে পারতেন না যেদিন কমপ্লেন ফাইল হয়েছিল? দেখুন, আমাদের কিছু প্রসিডিওর ফলো করতে হয়। খুব দুঃখজনক ঘটনা, আমাদের অ্যাকশন নেওয়ার আগেই ঘটনাটা আবার ঘটেছে। স্যার, ওই 5 জন গুন্ডাকে সবাই চিনতেন, তবু আপনারা ওদের ধরতে এত সময় নিচ্ছেন। আচ্ছা, ওদের মাথার উপর কোনো পার্টি বা লিডারের হাত আছে কি, যার জন্য আপনারা ওদের ধরতে এত সময় নিচ্ছেন? আপনার প্রশ্ন শেষ করা হয়ে গেলে আমরা ডিউটিটা করি। স্যার একটি শেষ প্রশ্ন। আমাদের ওদেরকে অ্যারেস্ট করতে যেতে হবে স্যার ম্যাডাম। আপনারা বিদ্যা আর ওর পরিবারের প্রোটেকশন কি নিচ্ছেন? স্যার সবাই ভালো করে জানে ওই গুন্ডাদের সঙ্গে আরো কয়েকজন লোক আছে। স্যার পুলিশ ভালো করে জানে যে ওদের উপর আবার হামলা হতে পারে। প্রথমে আমরা ওদেরকে অ্যারেস্ট করব, তারপর দেখব কি করা যায়। শুরু। স্যার স্যার আরেকটা স্যার পরে কথা বলবো, আগে প্রথমে অ্যারেস্ট করতে দিন, পরে কথা হবে। স্যার, ওই 5 জনের সঙ্গে কথা হয়ে গেছে স্যার। ওরা গ্রামের মন্দিরের পাশেই আছে। এই বীরজু আর ওদের বন্ধুরা, ওরা এই ছোট্ট জিনিসটা বুঝতে পারে না যে ওদের এই ঝামেলাগুলোর জন্য আমাদের কতটা ঝামেলা পোহাতে হয়। এই যে তোমরা জানো তোমরা কত বড় ঝামেলা পাকিয়েছো? আরে কি হলো? কি ঝামেলা হয়েছে? আপনার অর্ডারে তো সারেন্ডার করছি তো নাকি? চলো গাড়িতে বসো। চলো তাড়াতাড়ি চলো, আসো আসো। চল চল। চলো চলো তাড়াতাড়ি। দেখো, আমাদের যেরকম বলা হয়েছে সেই অনুযায়ী তোমার বাড়ির সামনে আমাদের এই কনস্টেবল রেখে যাচ্ছে। ওরা দিনরাত তোমাদের বাড়ির সামনেই থাকবে। তবুও সেটাই ভালো হয় যদি বিদ্যা ঘরের মধ্যেই থাকে। 16 বছরের একটা মেয়ে, আঘাতটা বড় জোর পেয়েছে। তোমার কি মনে হয় আমি এসব কিছু বুঝি না? আমি কিচ্ছু জানি না? তুমি আগে নিজের মেয়েকে সামলাও, সাবধানে থাকো। আর হ্যাঁ, ওকে একবার আমাদের পুলিশ স্টেশনে আসতে হবে ওই 5 জনকে চেনার জন্য। ঠিক আছে সাহেব। এবার যাও আর মেয়েকে সামলাও। কি রে জগৎ, আজকে তো মুশে আছিস কেন? আরে হ্যাঁ ভাই, যা মশা না। শুসনি রাতের বেলা? মশা প্রচুর রাত্রেবেলা। দাদা,
জগতের জন্য কল ফোলানোর ব্যবস্থা করো, রাতেবেলা শোয়নি বেটা। কথা কম, একদম কথা কম। লাইনে দাঁড়া, লাইনে দাঁড়া, চল। আরে লাইনেই তো আছি। এই জালের মধ্যে দিয়ে দেখো, এরা ওই 5 জন ছেলেই তো। এরাই ছিল। বিদ্যার জন্য কিছু ভাবতে হবে। ওকে এই মানসিক আঘাত থেকে বার করার জন্য কিছু করা দরকার। ওর অবস্থা এমনিতেই খুব খারাপ, আর এমনিতেই ও অনেক কিছু হারিয়েছে। আর কয়েকটা দিন যাক। আরে বৌদি, কেমন আছেন? ওই শুনলাম আমি আপনার মেয়ের সাথে যা হয়েছে ঠিক হয়নি। দেখুন, যা হবার তা তো হয়ে গেছে। এখন এই ব্যাপারটাকে আরো টেনে কি লাভ বলুন তো? কি বলতে চাও তুমি? কমপ্লেন ফিরিয়ে নিন আপনাদের। কোর্টে ঘুরতে ঘুরতে জুতোর শুকতলাক হয়ে যাবে। আরে বাড়িতে মেয়েকে সামলান, কেন এসব ঝামেলায় পড়ছেন? শেষ হয়ে যাবেন। বৌদি, এই কেসটাকে আগে ঠান্ডা হতে দিন। বেশি তাড়াহুড়ো করে কোনো লাভ নেই, এতে আপনারই ক্ষতি হবে। বিদ্যার সঙ্গে যা হয়েছে সারা গ্রামের লোক জানে। কাল যদি ওর জন্য কোনো পাত্র দেখতে যান, ভাবুন কি হবে। আরে ও শিবদাদা, কেন এত ঝামেলা করছো? কেসটাকে তুলে নাও, না হলে ভালো হবে না। স্যার, বাড়িতে তো সব ঠিকই আছে, বাইরে পুলিশও আছে, কিন্তু গ্রামের সবাই জামাইবাবু আর দিদিকে উল্টোপাল্টা কথা বলছে স্যার। আর বিদ্যা এইভাবে ঘরের মধ্যে আর কতদিন বন্দি থাকবে? কেন এই রকম অবস্থাতে ও বাইরে ঘুরতে যেতে চায়? আমার মনে হয় এরকম অবস্থায় তোমাদের ওর সুরক্ষার ব্যাপারে আগে ভাবা উচিত, বাইরে ঘুরে বেড়ানোর জন্য নয়। একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, আমার কাছে শুধু তোমার বাড়ির বাইরে পুলিশ সিকিউরিটি দেওয়ার ক্ষমতা আছে। পুরো পুলিশ ফোর্সকে তো আর তোমাদের পেছনে লাগাতে পারি না যে যখনই তোমরা বাড়ি থেকে বাইরে বেরোবে তো পুরো পুলিশ ফোর্স তোমাদের পেছনে তোমাদের সিকিউরিটি দেবে। আর তোমরা তো কোনো ভিআইপি নও। মারে, যা হয়েছে ভুলে যা। যত ভাববি ততই কষ্ট পাবি। তার থেকে ভালো এটাই যে সবকিছু মাথা থেকে বার করে দে। পার্বতী, ওকে আর রাতের বেলা একা কখনো এভাবে ছেড়ো না। প্রথম থেকেই যদি এসব মাথায় রাখতিস তাহলে এসব হতো না। ওকে রাত্রেবেলা এরকম একা ছাড়াই উচিত ছিল না। বাচ্চা মেয়ে, ওকে তো এসব সহ্যই করতে হবে, আর তার সাথে তোদের সবাইকেও।
লোকের কথা কাঁটার মতো বিচ্ছে। কি করতে পারি আমরা? জানা নেই শোনা নেই কেউ না কেউ এসে ধমকে দিচ্ছে। পুলিশও আমাদের ঠিকঠাক সাহায্য করছে না। আবার যদি ওরা ফিরে আসে তাহলে তো আমরা কিছু করতেও পারবো না। একটা কথা বলবো জামাইবাবু? বলো। আপনারা আমার সাথে শাখাটি চলুন, আমি আপনাদের জন্য ওখানে একটা বাড়ি দেখে দেব, ভালো থাকবেন, আর ওখানে আপনাদের কেউ চিনতেও পারবে না। আমার মনে হয় প্রতাপ ঠিকই বলছে। আর নতুন জায়গায় আপনাদের কোনো অসুবিধেও হবে না, আর এই ঘটনাও আস্তে আস্তে অতীত হয়ে যাবে। যাদের উপর অত্যাচার করা হয় তারাই এই কষ্ট থেকে, যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার রাস্তা খোঁজেন, এমনকি অজ্ঞাতবাসে যাওয়ার জন্যও রাজি হয়ে যান। কিন্তু যারা অপরাধী, যাদের শাস্তি পাওয়া উচিত, তাদের কোনো ভয় নেই, তারা নির্লজ্জ, আর তারা আইনকেও বুড়ো আঙুল দেখায়। অজ্ঞাতবাসে চলে যাওয়ার পরেও বিদ্যা আর তার পরিবারের লোকেরা এই যন্ত্রণা থেকে মুক্তি পেলেন না। যে দুষ্কৃতীরা তাদের এই যন্ত্রণার জন্য দায়ী, তাদের কাছে আরো অনেক উপায় ছিল এদের আরো যন্ত্রণা দেওয়ার। আর এই যন্ত্রণা দেওয়ার খেলা বিদ্যার এই কেসটাতে ক্রমশ বাড়তেই থাকলো। আগামী দিন, আগামী পর্বে আমরা আপনাদের দেখাবো এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। কাল রাতে ক্রাইম পেট্রোলের প্রথম সানডে টেলিকাস্ট। এখন থেকে ক্রাইম পেট্রোল আপনারা দেখতে পাবেন সপ্তাহে 3 বার, শুক্রবার, শনিবার আর রবিবার রাত 11টায়। আপনাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।